বন্দুক হামলায় নিহত ডানপন্থী কর্মী চার্লি কার্ক কে ছিলেন, কি বিশ্বাস করতেন, ইসলাম নিয়ে কি বলতেন? এসব প্রশ্নের উত্তর আমরা জানবার চেষ্টা করব। আপনারা দেখছেন টিবিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। আমেরিকার রক্ষণশীল তরুণদের আন্দোলনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন ছিলেন চার্লি কার্ক। টার্নিং পয়েন্ট ইউএসএ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নতুন প্রজন্মের ডানপন্থী কর্মীদের চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। অভিবাসন, বর্ণ, জেন্ডার, জলবায়ু পরিবর্তন, বন্দুক রাখার অধিকার নিয়ে তার অবস্থান তাকে আমেরিকার রাজনৈতিক বিতর্কের কেন্দ্র নিয়ে আসে। অনেকের কাছে তিনি ছিলেন নির্ভীক রক্ষণশীল কণ্ঠস্বর, আবার অনেকের কাছে বিভাজন সৃষ্টিকারী একজন মুখপাত্র। বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেওয়ার সময় সেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল ট্রান্সজেন্ডার অধিকার ও বন্দুক সহিংসতা নিয়ে। সেখানে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তার মৃত্যু একদিকে রক্ষণশীল মহলে শোক তৈরি করেছে, অন্যদিকে সমালোচকদের চোখে তিনি থেকে গেছেন বিভেদ সৃষ্টিকারী এক চরিত্র হিসাবে। জেন্ডার আইডেন্টিটি ও ধর্ম নিয়ে তার অবস্থান কী ছিল আমরা জানতে চাই। কার্ক তার জনপ্রিয়তা গড়ে তুলেছিলেন তথাকথিত র্যাডিক্যাল জেন্ডার আইডিওলজির বিরোধিতা করে। তিনি LGBTQ সম্প্রদায়ের অধিকারের বিরুদ্ধে ছিলেন এবং দাবি করতেন খ্রিস্টান রক্ষণশীলদের মূল্যবোধ হুমকির মুখে। চার্চ ও স্টেট আলাদা রাখার ধারণা তিনি প্রত্যাখ্যান করতেন এবং বলতেন আমেরিকার জনজীবনে খ্রিস্ট ধর্মকে দৃশ্যমান ভূমিকা নিতে হবে। 2021 সালে তিনি চালু করেন TPUSA ফেইথ, যার লক্ষ্য ছিল চার্চকে একত্রিত করা। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ও অভিভাবকদের আহ্বান জানিয়েছিলেন যেন তারা অধ্যাপকদের বিরুদ্ধে রিপোর্ট করে যদি তারা জেন্ডার সংক্রান্ত প্রগতিশীল মতবাদ সমর্থন করে থাকেন। অভিবাসন নেতার অবস্থান কী ছিল সেটাও আমরা জানব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থানের সঙ্গে কার্ক দৃঢ়ভাবে একাত্মতা প্রকাশ করেছিলেন। তিনি গ্রেট রিপ্লেসমেন্ট থিওরি সমর্থন করতেন। এই তত্ত্ব অনুযায়ী অশ্বেতাঙ্গ অভিবাসীরা শিগগিরই শ্বেতাঙ্গ আমেরিকানদের স্থান দখল করবে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এই থিওরি অনুযায়ী অশ্বেতাঙ্গরা সংখ্যার দিক থেকে শ্বেতাঙ্গদের ছাড়িয়ে যাবে, তারা হবে মেজরিটি। এরকম একটা আতঙ্ক রয়েছে শ্বেতাঙ্গদের মধ্যে। কার্ক আরও এগিয়ে গিয়ে বলেছিলেন ইহুদিরা নাকি ইচ্ছাকৃতভাবে ব্যাপক অভিবাসনকে উৎসাহ দিচ্ছে শ্বেতাঙ্গ শক্তি দুর্বল করার জন্য। সমর্থকদের কাছে তিনি আমেরিকার পরিচয় রক্ষাকারী এক কণ্ঠস্বর হলেও সমালোচকদের চোখে এটি ছিল বিপজ্জনক ষড়যন্ত্র তত্ত্ব। বন্দুক রাখার অধিকার এবং সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। চার্লি কার্ক ছিলেন সেকেন্ড অ্যামেন্ডমেন্টের এক দৃঢ় সমর্থক। বন্দুক নিয়ন্ত্রণের প্রায় সব প্রচেষ্টা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। 2023 সালে TPUSA ফেইথ এর এক ইভেন্টে তিনি বলেন বন্দুকের অধিকার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য অপরিহার্য। তিনি স্বীকার করেছিলেন বন্দুক সংস্কৃতির কারণে মৃত্যুর ঘটনা ঘটবে, কিন্তু এটিকে তিনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় হিসাবে বর্ণনা করেন। তার সমাধান ছিল বন্দুক কমানো নয়, বরং আমেরিকানদের হাতে আরও বেশি বন্দুক তুলে দেওয়া। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ। যখন তরুণ রক্ষণশীল ভোটারদের বড় অংশ জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত হচ্ছিল, কার্ক তখন জলবায়ু বিজ্ঞানকে ব্যঙ্গ করতেন। তিনি বলতেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কোনো বৈজ্ঞানিক ঐক্যমত্য নেই। 2024 সালের শেষ দিকে টার্নিং পয়েন্ট ইউকেতে বক্তৃতা দিতে গিয়ে তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগজনক, অর্থহীন, বাজে কথা বলে উড়িয়ে দিয়েছিলেন। বাক স্বাধীনতা ও ক্যাম্পাস আন্দোলন। বাক স্বাধীনতা ছিল কার্কের রাজনৈতিক ব্র্যান্ডের কেন্দ্রে। টার্নিং পয়েন্ট ইউএসএ প্রায়ই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় বড় আকারের রাবারের বিচ বল রাখত, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মতামত লিখতে পারতেন প্রতীকীভাবে মত প্রকাশের অধিকার অনুশীলনের জন্য। তিনি শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত বিতর্কে বসতে আমন্ত্রণ জানাতেন এবং যেসব বিশ্ববিদ্যালয় তার ইভেন্ট সীমিত বা কড়াকড়ি করতে চাইতো তাদের বিরুদ্ধে মামলা করতেন। তিনি নিজেকে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের রক্ষক হিসাবে উপস্থাপন করতেন। তবে সমালোচকরা বলতেন তার বাক স্বাধীনতা আন্দোলনে ভণ্ডামি রয়েছে, কারণ TPUSA এর প্রফেসর ওয়াচ লিস্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছিল যাতে তারা বামপন্থী প্রফেসরদের নাম দেয়, যা অনেকের মতে এক ধরনের ভয় দেখানোর কৌশল ছিল। বর্ণ ও সিভিল রাইটস। বর্ণ নিয়ে কার্কের সবচেয়ে বিতর্কিত অবস্থানগুলো
প্রকাশ পেয়েছে। তিনি বলেছিলেন 1964 সালের সিভিল রাইটস অ্যাক্ট ছিল একটি ভুল পদক্ষেপ। তার মতে ওই আইন আমেরিকান রাজনীতিতে শ্বেতাঙ্গ বিরোধী অস্ত্রে পরিণত হয়েছে। তিনি মার্টিন লুথার কিং জুনিয়রকে সমালোচনা করে বলেছিলেন তিনি ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন এবং তাকে অতিমাত্রায় সম্মান দেওয়ার ফলে আমেরিকা বর্ণ নিয়ে অতিরিক্ত আসক্ত হয়ে গেছে। কিন্তু আমরা জানি মার্টিন লুথার কিং জুনিয়রকে সারা বিশ্বের মানুষ, শুধু আমেরিকা নয়, সবাই সমর্থন করে। কার্ক দৃঢ়ভাবে অ্যাফার্মেটিভ অ্যাকশন বিরোধী ছিলেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসনকে কোটা প্রথায় নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন, অর্থাৎ কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তিনি নিয়োগ পেয়েছেন, এই তার দাবি ছিল। 2021 সালে মিনেসোটার ম্যানকাটোতে এক বক্তৃতায় তিনি জর্জ ফ্লয়েডকে একজন নষ্ট লোক বলে আখ্যায়িত করেন এবং বলেন তিনি কোনো মনোযোগ পাওয়ার যোগ্য নন। ফ্লয়েড হত্যাকাণ্ডে আমরা জানি পুলিশের হাতে তিনি মারা যান 2020 সালে। তার মৃত্যু বা তার হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল। ইসলাম ধর্ম নিয়ে চার্লি কার্কের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটাও আমরা জানব। কার্ক প্রায়ই বলেছেন যে ইসলাম পশ্চিমা সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি যুক্তি দিতেন ইসলাম ও পশ্চিমা মূল্যবোধের মধ্যে সাংস্কৃতিক ও নীতিগত ফারাক আছে। অভিবাসন ও মুসলিম সম্প্রদায়ের প্রসার সম্পর্কে কার্ক বলেন মিলিয়ন মিলিয়ন মুসলিমদের আমদানি অর্থাৎ পশ্চিমী দেশগুলোতে নিয়ে আসা পশ্চিমের জন্য আত্মঘাতী হতে পারে। বিভাজিত উত্তরাধিকার। চার্লি কার্কের রাজনৈতিক জীবন ছিল 21 শতকের আমেরিকার তীব্র আদর্শগত বিভেদের প্রতিফলন। সমর্থকদের চোখে তিনি ছিলেন সাহসী সত্যভাষী যিনি প্রগতিশীল মতবাদকে চ্যালেঞ্জ করেছিলেন। সমালোচকদের কাছে তিনি ষড়যন্ত্র ছড়ানো ও বর্ণবাদী বিভাজন উস্কে দেওয়া এক বিতর্কিত মুখ ছিলেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।